ক্লাস 10 ভূগোলের তোমাদের প্রথম অধ্যায় যেটা রয়েছে সেখানে হচ্ছে নদী হিমবাহ বায়ুর ক্ষয়কার্যের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো রয়েছে। এখানে এই ভূমিরূপের কোয়েশ্চেন ছাড়াও তোমাদের হচ্ছে যে তিনটে প্রাকৃতিক উপাদান রয়েছে নদী হিমবাহ বায়ু, সেখানে কিন্তু তোমাদের তাদের ক্ষয়ের পদ্ধতিগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে। এখানে আজকের ভিডিওতে আমি নদীর ক্ষয়ের পদ্ধতিগুলি সম্পর্কে তোমাদের বুঝিয়ে দেব, প্লাস হচ্ছে তোমাদের নোটটাও কিন্তু দিয়ে দেবো যে তোমরা কিভাবে লিখবে। নদী আমরা কি জানি যে নদী তার উৎস থেকে মোহনা পর্যন্ত হচ্ছে তিন ধরনের হচ্ছে কাজ তার মধ্যে চলতে থাকে। কি কি? সেটা হলো, একটা হলো ক্ষয় করে, একটা হলো বহন করে, আরেকটা হলো কি অবক্ষেপণ করে, মানে হচ্ছে জমায়। মানে দেখো, আমরা আগের ভিডিওতে যে চ্যাপ্টার থেকে যে ভিডিওগুলো করেছি সেখানে কিন্তু নদীর যে মানে তিনটে হচ্ছে গতি, উচ্চ গতি, মধ্যগতি, নিম্নগতি, সেটা সম্পর্কে কিন্তু আমি তোমাদের চিত্রসহ বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে? উচ্চ গতিতে নদী ক্ষয় করে, মধ্যগতিতে বহন করে, নিম্নগতিতে কিন্তু অবক্ষেপণ বা জমা করে। আজকে যেটা আমরা দেখব যে নদী যে ক্ষয় করে সেই কী কী পদ্ধতিতে ক্ষয় করে। পরের ভিডিওতে নদীর হচ্ছে বহন কার্যে মানে বহন করার সময় কি কি পদ্ধতিতে বহন করে সেটা হচ্ছে দেখে নেব। কিন্তু এই কোশ্চেনটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নদীর ক্ষয়ের পদ্ধতিগুলো লেখো। এইবারের মাধ্যমিকের জন্য কিন্তু এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য কোশ্চেনটা খুব ভালো করে বুঝবে। তা অনেকের কিন্তু এটা গুলিয়ে যায়। আরেকটা কথা বলি, পরীক্ষায় অনেকে যখন এই কোশ্চেনটা দেখে যে নদীর ক্ষয়ের পদ্ধতিগুলো লেখো, অনেকে ভুল করে ভূমিরূপগুলো লিখে দিয়ে চলে আসে। এই জন্য কোশ্চেন কিন্তু ভালো করে পড়বে কি চেয়েছে। আর এটাও তো করে, ভূমিরূপগুলো লিখে দিয়ে আসে, প্লাস হচ্ছে কোনটা ক্ষয়ের পদ্ধতি কোনটা বহনের পদ্ধতি সেটা মনে থাকে না বলে যে ক্ষয়ের দিলে বহনেরগুলো লিখে দিয়ে আসে, বহনের দিলে ক্ষয়েরগুলো লিখে দিয়ে আসে। এই জন্য এই ভিডিওটা হচ্ছে পুরো স্কিপ না করে পুরো দেখবে। এখানে ভালো করে যদি তোমরা এটা বুঝে নিতে পারো তাহলে কোনটা ক্ষয়ের কোনটা বহনের নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝতে পারবে আর ভুল হবে না। আজকের ভিডিওতে নদীর ক্ষয় কার্যের পদ্ধতিগুলো দেবো, পরের ভিডিওতে আমি বহন কার্যের পদ্ধতিগুলো তোমাদের আলোচনা করে নোটটা দিয়ে দেবো। এই জন্য আজকের ভিডিওটা তোমরা পুরো দেখো, কারণ হচ্ছে আমি এটা বোঝানোর পরে নোটটাও কিন্তু দিয়ে দেবো যে কীভাবে লিখতে হবে। আচ্ছা, চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, নদীর ক্ষয়ের পদ্ধতিগুলো কি কি? 5 ধরনের পদ্ধতিতে নদী তার ক্ষয়কার্যকে চালায়। কি কি? একটা হলো জলপ্রবাহ ক্ষয়, একটা হলো অবঘর্ষ ক্ষয়, একটা হলো ঘর্ষণ ক্ষয়, একটা হলো দ্রবণ ক্ষয়, আরেকটা হলো কি বুদবুদ ক্ষয়। ঠিক আছে? তাহলে এইবার দেখো, প্রথমে আমরা দেখে নিই যে জলপ্রবাহ ক্ষয়টা কাকে বলে। দেখো, জলপ্রবাহ ক্ষয় শব্দটার সঙ্গে আমরা বুঝতে পারছি যে যখন মানে জলের গতিবেগ খুব বেশি পরিমাণে থাকে। যেমন ধরো আমি কি বলেছি যে ক্ষয়কার্য আমরা তো জানি উচ্চ গতিতেই হয়। এবার দেখবে জলের প্রবাহ যদি বেশি থাকে, দেখবে একটা হচ্ছে মাঠের মধ্যে তুমি যদি মানে খুব মানে জল হচ্ছে ছাড়ো, সেখান থেকে আমরা কি জানি মৃত্তিকা ক্ষয়ের একটা কারণ ওই হচ্ছে মৃত্তিকার ওপরের স্তর থেকে এরকম দেখবে চাদরের মতো বা শীটের মতো হচ্ছে এরকম মৃত্তিকা কিন্তু ক্ষয় হয়ে যায়, তাই না? ঠিক তেমনি তাহলে নদীতে যদি জলপ্রবাহের পরিমাণ বেশি থাকে তাহলে নদীর গর্ভ বলো বা নদীর পাড় বলো, দুটোই কিন্তু ক্ষয় হবে। ঠিক আছে? সেই জন্য যে নদীর মধ্যে যে শুধু নুড়িকাকর বালির আঘাতেই যে ক্ষয় হয় তা কিন্তু না। আমরা কি জানি যে ক্ষয়ের সঙ্গে জলপ্রবাহের সম্পর্কটা কীরকম, জলের প্রবাহের গতিবেগের সঙ্গে ক্ষয়ের সম্পর্কটা কীরকম। নদীর জলের গতিবেগ বা জলের পরিমাণ যত বৃদ্ধি পাবে ক্ষয়ের পরিমাণ কিন্তু ততই বাড়বে। একদম কিন্তু একটা হচ্ছে সরল সম্পর্ক। ঠিক আছে? মানে একটা বাড়লে আরেকটাও কিন্তু বেড়ে যাচ্ছে। এই জন্য নদীতে যদি জলের প্রবাহের পরিমাণ খুব বেশি পরিমাণে হয় বা গতিবেগ যদি খুব বেশি হয়, তার আঘাতেও কিন্তু নদীগর্ভ মানে হচ্ছে নদীর তলদেশ তথা পার উভয়ে কিন্তু মানে হচ্ছে ক্ষয় হয়। কারণ কি? দেখবে এই যে জলের স্রোতটা বারবার যদি এরকম করে আছড়ে পড়ে তাহলে কি হচ্ছে, দেখো নদীর পাড়টা ভেঙে যাচ্ছে। কারণ দেখো আগে পাড়টা ধরো এরকম ছিল, বারবার এখানে এরকম জল পড়তে পড়তে এটা কি হচ্ছে, যেই জায়গাটা বেশি আঘাত পাচ্ছে সেই জায়গাটা ভেতরের দিকে দেখো ঢুকে যাচ্ছে, তাই না? এখানেও যদি জলের আঘাত ক্রমশ করতেই থাকে তাহলে এই জায়গাটাও এরকমভাবে ভেতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ না? এই জন্য দেখো এই যে জায়গাগুলো দেখো সব এরকম কিন্তু বেঁকে গেছে, মানে কি এটা হচ্ছে জলের আঘাতেই কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়েছে। আবার নদীর গর্ভেও কিন্তু বা নদীর তলদেশের মধ্যেও কিন্তু আঘাতের ফলে ক্ষয়। কারণ আমরা একটা কি বলেছি যে মাঠের উপর যদি তুমি যদি প্রচুর পরিমাণে জল ঢালো, তার জলের যদি গতিবেগ বেশি থাকে তাহলে কিন্তু মৃত্তিকার উপরিস্তর কিন্তু একেবারে ক্ষয়ে ক্ষয়ে কিন্তু চলে যায়। তাহলে জলপ্রবাহ ক্ষয় হচ্ছে নদীর ক্ষয়কার্যের পদ্ধতির একটা ধরন। তাহলে এখানে কি বলতে পারি যে জলের আঘাতে যখন যে প্রচুর পরিমাণ প্রবহমান জল
জলধারার আঘাতে যখন নদীর পার্শ্বদেশ ও তলদেশ উভয়ে যখন ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পায় বা ক্ষয় হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় জলপ্রবাহ ক্ষয়, বা এটার আরেকটা নাম আছে যেটাকে বলা হয় কি আঘাতজনিত ক্ষয়। আঘাতজনিত ক্ষয়। তাই নিশ্চয়ই বুঝতে পেরেছ জলপ্রবাহ ক্ষয়টা কি। তারপরে দেখো আছে অবঘর্ষ ক্ষয়। এই যে এই অবঘর্ষ ক্ষয়টা কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষয়কার্যের ক্ষেত্রে কিন্তু আমরা পড়ে থাকি, অনেকের স্টুডেন্টদের সেটা গুলিয়ে যায়, কিন্তু এটা যদি ভালো করে বোঝো তাহলে দেখবে আর গোলাবে না। আচ্ছা, নেক্সট দেখে নাও অবঘর্ষ ক্ষয়টা কি। দেখো আগেরটা যেটা রয়েছে যে যেটা পড়েছি জলপ্রবাহ ক্ষয়, তার মধ্যে আমরা কি পড়েছি যে নুড়ি কাকর বালি ছাড়াও যদি জলের গতিবেগ বেশি থাকে বা জলের পরিমাণ যদি খুব বেশি থাকে তাহলেও কিন্তু নদীর তলদেশ বা পার্শ্বদেশ ক্ষয় হয়। এবার আসবো যে নদী যখন প্রবাহিত হয়, নদী তো ক্ষয় করে নুড়ি কাকর বালি এগুলো প্রবাহিত করে নিয়ে আসে, তাহলে এই যে এত বড় বড় যে নুড়ি কাকর বালিগুলোকে যে নিয়ে আসে সেগুলোর আঘাতে তো নিশ্চয়ই নদী গর্ভ বা নদীর পাড় তো ভাঙন অবশ্যই হবে, তাই না? বলছে যে তাহলে অবঘর্ষ ক্ষয়টা কি, যে নদীর জলের সঙ্গে প্রবাহিত হয়ে আসা নুড়ি কাকর বালি এগুলোর আঘাতে কিন্তু নদীর তলদেশ তথা নদীর পাড় কিন্তু হচ্ছে ক্ষয়ে যায়। ধরো নদীর তলদেশটা আস্তে আস্তে কিন্তু এইভাবে কিন্তু ক্ষয়ের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে থাকে, মানে তলদেশের এই গভীরতাটা কিন্তু বাড়তে থাকে। ঠিক একইভাবে যে নদীর জলের সঙ্গে যখন নুড়ি কাকরগুলো যখন জলের সঙ্গে এসে বারবার আঘাত করতে থাকে, তখনও কিন্তু এই যে নদী ধরো এটা এরকম আছে, এটাও তো ক্ষয়ের ফলে হয়েছে। কারণ দেখো আমরা আগেই দেখেছিলাম যে হচ্ছে নদীর পাড়টা ধরো এরকম আছে, সেটা বারবার হচ্ছে এরকম আঘাত পেতে পেতে এই যে ক্ষয় হয়ে গেল। এটাও তাই, এটাও ধরো আরও ভেতরের দিকে কিন্তু ঢুকতে থাকে, তার মানে এই যে এই আকৃতিটা কিন্তু আরও বাড়তে থাকে, একসময় বাড়তে 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 এইসব জায়গাগুলো ধসে কিন্তু পড়ে যায়। তাহলে জলপ্রবাহ ক্ষয় মানে কি, যেখানে জলপ্রবাহের পরিমাণ বা গতিবেগের উপর নির্ভর করে, জলের পরিমাণ ও গতিবেগ বৃদ্ধি পেলে ক্ষয়ের পরিমাণ নদীর তলদেশ তথা পার্শ্বদেশকে ক্ষয় করে। অবঘর্ষ পদ্ধতিতে জলের সঙ্গে নুড়ি কাকর বালির অবস্থান যা নদীর গর্ভ ও নদীর পাড়কে কিন্তু ক্ষয় করে। এটাই হলো অবঘর্ষ পদ্ধতি, যে নদীবাহিত নুড়ি কাকর বালির আঘাতে যখন নদী গর্ভ তথা হচ্ছে নদীর পাড় হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়, তখন তাকে অবঘর্ষজনিত ক্ষয় বলে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ। না বুঝতে পারলে আরেকবার দেখে নেবে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে দেখো অবঘর্ষ হয়ে গেল। এবার আমরা যেটা পড়বো হচ্ছে ঘর্ষণ ক্ষয়। অনেকের হচ্ছে অবঘর্ষ আর ঘর্ষণ ক্ষয়ের মধ্যে কিন্তু গুলিয়ে যায়। এবার দেখে নাও ঘর্ষণ ক্ষয়টা কি। দেখো নেক্সট আছে কি ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ মানে হচ্ছে আমরা শব্দটা শুনেই বুঝতে পারছি পরস্পরের সঙ্গে ধাক্কাধাক্কি লাগা। এখানে দেখো কি হচ্ছে, যখন আমরা জলপ্রবাহ ক্ষয়ের মধ্যে দেখেছি জলপ্রবাহে ক্ষয়ের ফলে নদীগর্ভ পার্শ্বদেশ ক্ষয় হয়, বা হচ্ছে আমরা অবঘর্ষ পদ্ধতি দেখেছি নদীর জল তথা হচ্ছে নুড়ি কাকর বালি উভয়ে হচ্ছে ফলে হচ্ছে নদী গর্ভ বা পার্শ্বদেশ ক্ষয় হয়। এবার কি হচ্ছে, যখন এই নুড়ি কাকর বালিগুলো প্রবাহিত হচ্ছে তখন নিশ্চয়ই তাদের মধ্যে পরস্পর ধাক্কাধাক্কি হবে, তাই না? এবার বলছে এই ধাক্কাধাক্কির প্রভাবে এই যে বড় বড় শিলাখণ্ডগুলো ভেঙে ভেঙে কিন্তু ছোট ছোট কিন্তু নুড়ি কাকর বালিতে আস্তে আস্তে কিন্তু একদম বালুকণায় পরিণত হয়। এবার এগুলো যখন পরস্পরের মধ্যে ঠোকাঠুকি হয় তখন কিন্তু এবার ঠোকাঠুকিটা কি শুধু ওদের মধ্যে, এগুলো তো তলদেশে এখানে ধাক্কা খায় আবার ওঠে ছোট ছোট বালুকণায় পরিণত হয়। তাহলে এই যে ক্রমাগত হচ্ছে নদীর জলের সঙ্গে এই প্রস্তরখণ্ডগুলো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি বা ঠোকাঠুকি হয়ে ক্রমশ ছোট হতে 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 একদম কিন্তু বালুকণায় কিন্তু পরিণত হয়। এই ধরনের ক্ষয়কে ঘর্ষণজনিত ক্ষয় বলা হয়ে থাকে। দেখবে আমরা যখন সমুদ্র সৈকত বা সি বিচে যাই তখন যে বালিগুলো দেখে আমাদের অনেকের দেখবে প্রশ্ন থাকে যে সি বিচের মধ্যে এত বালি কোথার থেকে আসলো, কেউ এত বালিটা কীভাবে কেউ কি এখানে রেখে গেছে নাকি বালিটা? না, নদী তার এই যে উৎস থেকে মোহনা পর্যন্ত এই যে একটা এটা তো একটা বিশাল এরিয়া, তাই না? এই যে আমরা যে বিভিন্ন নদীর কতটা হচ্ছে গতিপথ আমরা পড়ি, দেখবে 4000 5000 3000, তার মানে দেখো এত কিলোমিটার একটা নদী যে তার উৎস থেকে মোহনা পর্যন্ত আসছে, তার মানে কি সে সেখান থেকে প্রচুর পরিমাণে জিনিস ক্ষয় করছে। এবার এগুলো যে ক্ষয় হতে হতে ঠিক এই ঘর্ষণ প্রক্রিয়ায় পরস্পরের সঙ্গে ধাক্কাধাক্কি লেগে এগুলো কিন্তু একদম ছোট হতে হতে বড় শিলাখণ্ডগুলো ছোট হতে 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 কিন্তু নুড়িতে পরিণত হলো, কাকরে পরিণত, তারপর
আস্তে আস্তে কিন্তু সেগুলো বালিতে পরিণত হয়। আর আর নদী কোথায় মেশে? সাগরে গিয়ে মেশে। তাহলে যখন একদম সাগরে, আর সাগর বা নদীর হচ্ছে নিম্ন প্রবাহ মানে মোহনা, আর নিম্ন প্রবাহ মানেই হচ্ছে নদী সেখানে হচ্ছে সব কিছু জমা করবে, নদী সেখানে ক্ষয় করার ক্ষমতা থাকে না, ফলে ওই বালিগুলো কিন্তু সব নদীর হচ্ছে মোহনা বা সমুদ্রের ধারে এসে কিন্তু জমা হয়। এই জন্য সমুদ্র সৈকত বা সি বিচে কিন্তু এত বালি থাকে, যেটা নদীর ক্ষয়কার্যের মানে ক্ষয়ের ফলে বাহিত হয়ে আসা যে নুড়িকাকড় বালিগুলো পরস্পরের আঘাতে হয়ে মানে আঘাতপ্রাপ্ত হয়ে কিন্তু এরকম বালিতে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে ঘর্ষণজনিত ক্ষয় কি? পরস্পরের মধ্যে যে সংঘর্ষের ফলে যখন একদম বালুকণায় পরিণত হয়, সেটা কিন্তু এক ধরনের নদীর ক্ষয়কার্যের একটা ক্ষয়, যেটাকে বলা হয় কি? ঘর্ষণ ক্ষয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো ঘর্ষণ ক্ষয় কাকে বলে। আচ্ছা, এবার পরেরটা দেখে নাও। আচ্ছা, এবার দেখো আছে কি? দ্রবণ ক্ষয়। দ্রবণ ক্ষয়টা দেখে নাও কি। আচ্ছা, নেক্সট আছে দেখো হচ্ছে কি? দ্রবণ ক্ষয়। ঠিক আছে, দ্রবণ ক্ষয় মানে কি? নামটা শুনে আমরা বুঝি দ্রবীভূত হয়ে যাওয়া, তাই না? দেখবে যখন এক গ্লাস জলের মধ্যে এরকম যদি তুমি ধরে যদি একটা মানে কিছুটা নুন দাও, তাহলে কি হচ্ছে? সেটা সেই নুনগুলো জলের মধ্যে গুলে যাচ্ছে না, তাই না? তার মানে কি? নুনটা জলের মধ্যে সহজেই দ্রবীভূত হয়ে গেল। তাহলে দেখো এই যে নুনে, এই যে নুন জাতীয় বা সোডিয়াম বা সালফেট, চুন, দেখবে চুনও যদি তুমি এক গ্লাস জল বা কিছুর মধ্যে যদি গোলো, এটা কিন্তু সহজেই কিন্তু গুলে যাবে। কিন্তু এখন যদি তুমি একটা অন্য কোনো হচ্ছে খনিজ পদার্থ বা পাথর কে যদি তুমি জলের মধ্যে রাখো, সেটা কি জলের মধ্যে কি গুলে যাবে? কখনো না। তাহলে দ্রবণ প্রক্রিয়াটা বা দ্রবণ ক্ষয়টা কি বলছে? এরকম চুনা পাথর বা সোডিয়াম, সালফেট, ক্যালসিয়াম, হ্যাঁ, এরকম যে পদার্থগুলো আছে, যে চুনা পাথর, ক্যালসিয়াম, সোডিয়াম, এগুলো সহজেই কিন্তু জলের মধ্যে কিন্তু গুলে যায়। এবার দেখো নদীর উৎস থেকে এই মোহনা পর্যন্ত এই যে একটা মানে দীর্ঘ পথ, এই যে বিভিন্ন জায়গা থেকে নদী প্রবাহিত হয়ে এসে যে এখানে মিলিত হচ্ছে, বলছে এই দীর্ঘ পথের মধ্যে বলছে যখন ধরো প্রবাহ পথের মধ্যে কোনো জায়গা যদি এমন হয় যেটা চুনা পাথরের পরিমাণটা বেশি থাকে, বা ক্যালসিয়ামের পরিমাণটা সেই অঞ্চলের মধ্যে ধরো বেশি আছে, এবার সেটা কি হয়? নদী ওই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় সেই চুনা পাথর বলো বা হচ্ছে ক্যালসিয়াম বলো, ক্যালসিয়াম বাইকার্বনেট বা হচ্ছে এরকম গুলে মানে দ্রবীভূত হয়ে যাওয়া যে এরকম পদার্থগুলো, সেগুলোর ওপর থেকে যদি নদী প্রবাহিত হয়ে আসে, তাহলে কিন্তু সেগুলো সমস্তটাই কিন্তু জলের মধ্যে গুলে যায়। ঠিক আছে, এর ফলে জলের মধ্যে গুলে যাওয়ার ফলে কি হলো? সেই অঞ্চলটার কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। যেমন ধরো আমরা কাস্ট অঞ্চল বলে একটা হচ্ছে আমরা জানি, কাস্ট অঞ্চল কিন্তু যে চুনাপাথর দিয়ে তৈরি হয়, সেখান থেকে নদীর মানে প্রবাহিত হওয়ার ফলে যে হচ্ছে চুনাপাথরগুলো কিন্তু গলে গিয়ে কাস্ট অঞ্চলটা কিন্তু যে অনেকটা ক্ষয় মানে ক্ষয়ের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়ে যায়, বা আর চুনাপাথর হচ্ছে সহজেই কিন্তু ক্ষয় হয়ে যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে এই দ্রবণজনিত ক্ষয়টা কি? যে নদীর জলের মধ্যে যদি অম্লের প্রভাব বা নদীর প্রবাহ পথে যদি এমন কোনো শিলা যদি অবস্থান করে, যেটা চুনাপাথর বা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট, ডলোমাইট, এরকম জাতীয় যদি কোনো খনিজ পদার্থ অবস্থান করে, তাহলে কিন্তু সেগুলো নদীর জলের সঙ্গে সহজে কিন্তু দ্রবীভূত হয়ে গিয়ে কিন্তু অঞ্চলটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে এটাই গেল হচ্ছে দ্রবণ ক্ষয়। এটা কিন্তু শুধুমাত্র কিছু পার্টিকুলার অঞ্চলে কিন্তু হয়ে থাকে। কারণ কি বললাম? যেখানে হচ্ছে যেইগুলো শুধু জলের মধ্যে গলে সেই রকম পদার্থের ওপর থেকে যদি যুক্ত অঞ্চলের ওপর থেকে যদি নদী প্রবাহিত হয়, তাহলে কিন্তু এই ধরনের ক্ষয়টা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখে নাও। দেখো লাস্ট আছে হচ্ছে বুদবুদ ক্ষয়। ঠিক আছে, এটা বুঝিয়ে দেওয়ার পরে এই যে নোটটা, নদীর ক্ষয়ের পদ্ধতিগুলি লেখো, এই যে নোটটা, সেই নোটটা আমি দিয়ে দেবো যে কিভাবে লিখবে, তাহলেই কিন্তু তোমরা পুরো নাম্বারটা পাবে। আর এখানে যে তোমাদের আমি চিত্রটা বুঝিয়েছি, সেই চিত্রটা কিন্তু অবশ্যই কিন্তু এঁকে নেবে। ঠিক আছে, তাহলেই কিন্তু আঁকলে আর ওইভাবে কিন্তু লিখলেই পুরো নম্বরটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা দেখে নাও বুদবুদ ক্ষয়টা কি। দেখো বুদবুদটা মানে আমরা কি জানি? বাবেল। ঠিক আছে, বলছে দেখবে যখন এক বালতি বা এক গামলা জলকে যদি তুমি হাত দিয়ে যদি এরকম করে একটু ঘুরিয়ে দাও, তাহলে তার মধ্যে একটা জলের আবর্তন সৃষ্টি হয়, মানে জলটা প্রচণ্ড স্পিডে ঘোরে, আর তার মধ্যে থেকে দেখবে সামান্য কিন্তু বুদবুদ বেরিয়ে আসে, তাই না? এবার নদীর, এবার দেখো আমি এক গামলা বা এক বালতি জলের কথা বলছি, যেখানে ঘোরালে কিন্তু সামান্য বুদবুদ বেরিয়ে আসে। এবার তাহলে ভাবো এত বড় একটা দীর্ঘ নদী, বলছে কোনো জায়গায় যখন এরকম ধরো এই যে জলাবর্তের সৃষ্টি হয়,
আমরা তো জানি অবশ্যই নদীর হচ্ছে মিডিলে যদি যাও বা কিছু জায়গায় যে নদীর স্রোতের পরিমাণ এত বেশি থাকে, দেখবে নদী যখন তীব্র বেগে প্রবেশ, যে জলপ্রপাতগুলো এত তীব্র বেগে যখন নামে, দেখবে তার মধ্যে দেখবে মানে প্রচুর পরিমাণে কিন্তু বাবেল কিন্তু বেরিয়ে আসতে থাকে, এরকম ছোট ছোট কিন্তু এখান থেকে বাবেল কিন্তু মানে মানে বাবেল বলতে যে ছিটকে ছিটকে আসে না, দেখবে তুমি যদি একটা কল যদি চালিয়ে দাও, ঠিক আছে, সে জলটা চারিদিকে এরকম করে ছড়িয়ে যায় না, সেগুলো কি এই যে মানে জলকণা আর কি, যেগুলোকে দেখতে ছোট ছোট এরকম মানে হয় পরে, সেগুলোকে বাবেল বলা হয় আর কি, ঠিক আছে। এবার এই বুদবুদ ক্ষয়ের প্রক্রিয়াটাকে কি বলা হয়, কি ক্যাভিটেশন প্রক্রিয়া, ঠিক আছে। এবার দেখো এই যে বুদবুদের গুলো যে এরকমভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে, এটা তো আমি একটা সামান্য ধরো কল বা বালতি বা গামলার কথা বললাম, কিন্তু এবার দেখো এই যে নদীর এত বড় দীর্ঘ পথে বা নদীতে কতটা জলের পরিমাণ থাকে, জলের স্রোতের পরিমাণ কতটা থাকে, এই যে সেটার মধ্যে বলছে এরকম যখন জলাবর্তের সৃষ্টি হয়, হ্যাঁ, তখন তার মধ্যে থেকে যে বাবেলগুলো সৃষ্টি হয়, যেটা যখন চারিদিকে এরকম করে ছড়িয়ে যায়, তখন এই হচ্ছে যে এই বুদবুদগুলো বলছে এক একটা যখন নদীর পাড়ে গিয়ে, হ্যাঁ, হচ্ছে যখন পড়ে বা নদী গর্ভের মধ্যে যখন সেটা প্রবেশ করে, বলছে সেটা একটা তার মানে ওয়েটটা এত হয়, বলছে একটা 18 কেজির মানে 18 কেজি ওজনের সমান। তার মানে দেখো কোনো একটা জায়গায় যদি তুমি 18 কেজি ওয়েটের কিছু একটা ফেলো, জিনিসটা অবশ্যই ভাঙবে। বলছে তেমনি আমাদের এই বুদবুদগুলো আমাদের শুনলে মনে হয় এটা তো বাবেল বা একটা মানে বুদবুদের মতো হয়ে থাকে, তাহলে এর অত ক্ষমতা কি করে হয়? হ্যাঁ, কিন্তু নদী মানে মধ্যে জলস্রোতের প্রভাবে যখন জলাবদ্ধের সৃষ্টি হয়, আর তার ফলে যে বাবেল বা এই বুদবুদগুলোর সৃষ্টি হয়, বলছে এই বুদবুদগুলোর ক্ষমতা প্রায় 18 কেজি ওজনের কিন্তু সমান হয়ে থাকে। তাহলে দেখো একটা 18 কেজি যদি একটা নদী গর্ভে বা নদীর পাড়ের মধ্যে যদি আঘাত করে, তাহলে নিশ্চয়ই নদীর পাড় তথা নদী গর্ভ কিন্তু ক্ষয়প্রাপ্ত অবশ্যই হবে। তাহলে এটাই গেল হচ্ছে যে বুদবুদজনিত ক্ষয়। এবার হচ্ছে তাহলে এই পাঁচটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। প্রথমে হচ্ছে তোমাদের কিন্তু এটা বুঝতে হবে, তাহলে কিন্তু তোমরা পড়তে পারবে। আচ্ছা, এবার হচ্ছে নোটটা দেখে নাও। আগে কিন্তু অবশ্যই তোমরা বুঝে নেবে, কয়েকটা জিনিস মনে রাখবে যে কোনটা বহন কার্যের বহন কার্যের পদ্ধতি, কোনটা ক্ষয় কার্যের পদ্ধতি। অনেকে কিন্তু বহন কার্য দিলে ক্ষয় কার্য, ক্ষয় কার্য দিলে বহন কার্য। তোমরা যদি ব্যাপারটা যদি বুঝে নাও, তাহলে কিন্তু নিজেরাই বুঝে বুঝে লিখতে পারবে যে ক্ষয় কার্যের পদ্ধতির মধ্যে কোনটা কোনটা পড়তে পারে। এখন উত্তরটা দেখে নাও। দেখো এখানে হচ্ছে তোমাদের যেটা হচ্ছে দিয়েছে, এই যে নদীর ক্ষয়কার্যের হচ্ছে কিভাবে পদ্ধতিগুলো, সেটা যখন লিখবে সেটা ঠিক এরকমভাবে পয়েন্ট করে লিখবে। প্রথমে লিখে নেবে নদীর কাজ। প্রায় সমস্ত নদী তার উৎস থেকে মোহনার মধ্যে 3 প্রকার কাজের মধ্যে দিয়ে ভূমিরূপ সৃষ্টি বা বিবর্তন ঘটে, এগুলো হলো ক্ষয়, বহন ও সঞ্চয়। ঠিক আছে, এবার এখানে ক্ষয় কাজের সংজ্ঞাটা দেবে, ঠিক এইভাবে পয়েন্ট করে করে লিখবে, তাহলে কিন্তু পুরো নম্বরটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপর দেখবো নদীর ক্ষয় কাজের সংজ্ঞা: প্রবাহিত জলস্রোতের মাধ্যমে তুলনামূলক নরম ও অসংলগ্ন শিলাস্তর ভেঙে বা শিথিল হয়ে পরিবাহিত বা অপসারিত হওয়ার পদ্ধতিকে ক্ষয়কাজ হচ্ছে বলা হয়। এর নিয়ন্ত্রক ভূমির ঢাল, জলের গতিবেগ, জলের পরিমাণ, প্রবাহ পথের শিলা যেটা হচ্ছে দ্রবণ ক্ষয়ের জন্য দায়ী, জলের গতিবেগ বা জলের হচ্ছে পরিমাণ, এগুলো হচ্ছে যে জলপ্রবাহ আঘাতজনিত ক্ষয় বা জলপ্রবাহ ক্ষয়। জলের গতিবেগ এটা অবঘর্ষ পদ্ধতি বা ঘর্ষণ পদ্ধতি, ঠিক আছে। তারপর জলবায়িত নুড়ি কাকর বালি যেটা অবঘর্ষ বা ঘর্ষণের জন্য দায়ী। তারপর হচ্ছে পদ্ধতিগুলো দেখো, যে জলপ্রবাহ ক্ষয়, অবঘর্ষ, তারপর হচ্ছে দ্রবণ, আর হচ্ছে কি বুদবুদ, ঠিক আছে। এই যে এইগুলোই হচ্ছে যেটা হচ্ছে তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি। এটা তোমরা পজ করে বা হচ্ছে স্ক্রিনশট দিয়ে অবশ্যই এটা লিখে নেবে, ঠিক আছে। এইভাবে কিন্তু ঠিক যেরকমভাবে পয়েন্ট পয়েন্ট করে লেখা রয়েছে সেইভাবেই কিন্তু তোমরা পয়েন্ট করে কিন্তু লিখবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কোন চিত্রগুলো দেবে সেটা একবার দেখে নাও। আঁকাটা আমি বোঝানোর সময়ও তোমাদের ওখানে এঁকে দিয়েছি, তোমরা সেটাও ওখান থেকে আঁকতে পারো। দেখো জলপ্রবাহ ক্ষয়, যেটা হচ্ছে নদী গর্ভকে ক্ষয় করছে। পাড়েরটা যেটা আমি এঁকে দিয়েছি ওটাও তোমরা আঁকতে পারো, এই যে নদী গর্ভকে ক্ষয় করছে। অবঘর্ষ ক্ষয়, এই যে দেখো নুড়ি কাকর বালিগুলো নদী গর্ভের মধ্যে প্রবেশ করছে, সেখানে হচ্ছে নদী গর্ভকে ক্ষয় করছে। আবার নদী পাড়টাকেও কীভাবে করছে সেটা আমি তোমাদের বোঝানোর সময় যেটা দিয়েছি সেটাও কিন্তু তোমরা আঁকতে পারো। অবঘর্ষ ক্ষয়, এই যে পরস্পরের সঙ্গে ধাক্কাধাক্কি খেয়ে এই যে ছোটো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই তিনটেরই হচ্ছে তোমার আঁকা রয়েছে, যেটাই বোঝানোর সময় আমরা দেখিয়ে দিয়েছি আমি, সেটা কিন্তু তোমরা এঁকে নিতে পারো, ঠিক আছে। এই আঁকাটাও অবশ্যই দেবে, আর ওখানে পয়েন্ট করে যেভাবে লেখা রয়েছে ঠিক ওইভাবে লিখবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমি বহন কার্যের বিভিন্ন পদ্ধতি তোমাদের বুঝিয়ে দিয়ে উত্তরটাও কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।